ইতিহাস কিন্তু সবসময় বড়দের বা শক্তিমানদের গল্প বলে না। মাঝে মাঝে ছোটরাও জিতে যায়, বড়দের হারিয়ে দেয়। কিন্তু কিভাবে? চলুন আজ সেই আন্ডারডগদের প্লেবুকটা একটু ঘেঁটে দেখা যাক। সেই সব অপ্রচলিত যুদ্ধের কৌশল যা যুগে যুগে অসম্ভবকে সম্ভব করেছে। ভাবুন তো একবার, কিভাবে গুটি কয়েক সেনা হারিয়ে দেয় বিশাল এক বাহিনীকে। প্রশ্নটা শুনতে সহজ লাগলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। আর উত্তরটা কিন্তু অস্ত্রের জোরে বা সংখ্যার জোরে আসে না, আসে বুদ্ধি আর এমন কিছু কৌশল থেকে যা সচরাচর কেউ ভাবে না। এখন এই যে গেরিলা যুদ্ধের কথা বলছি আমরা, এটা কিন্তু কোনো নতুন কনসেপ্ট নয়। এর শিকড় এতটাই গভীরে যে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে। চলুন প্রথমে এর থিওরিটা একটু বোঝা যাক। আর এই অপ্রচলিত যুদ্ধের গোড়াপত্তন পাওয়া যায় একটা প্রাচীন ভারতীয় বইয়ে, কৌটিল্যের অর্থশাস্ত্র। অনেকেই ভাবেন এটা শুধু রাষ্ট্র চালানো বা কূটনীতির বই, কিন্তু না, এটা যুদ্ধবিদ্যার এমন এক মাস্টারপিস যা আজও আমাদের অনেক কিছু শেখায়। অর্থশাস্ত্রে একটা দারুণ শব্দ আছে, কূটযুদ্ধ। সহজ কথায় ছদ্মবেশী যুদ্ধ, মানে সামনাসামনি লড়াই নয়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। শত্রুর দলে বিভেদ তৈরি করা, ধোঁকা দেওয়া, এসবই এর অংশ। আসল উদ্দেশ্যটা হলো তলোয়ার না চালিয়েই শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। কৌটিল্যের কাছে কিন্তু যুদ্ধটা ছিল লাস্ট অপশন। দেখুন তার সরগুণ নীতির এই ডায়াগ্রামটা। এখানে শান্তি স্থাপন বা সন্ধি থেকে শুরু করে একেবারে শেষে আছে যুদ্ধ বা বিগ্রহ, মানে সরাসরি লড়াইয়ে যাওয়ার আগে আরও অনেকগুলো ধাপ ছিল। জেতার জন্য অনেক রাস্তা খোলা রাখা হতো। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যাওয়া যাক। আর এই কৌশলের প্রায়োগিক ব্যবহারে মারাঠাদের চেয়ে ভালো উদাহরণ শায়েদ আর হয় না। ১৭ আর ১৮ শতকে একদিকে বিশাল শক্তিধর মুঘল সাম্রাজ্য, আর অন্যদিকে মারাঠারা। আকারে, সম্পদে, সবেতেই মারাঠারা ছিল অনেক পিছিয়ে। কিন্তু এই অপ্রচলিত যুদ্ধরীতিকে তারা এমনভাবে কাজে লাগিয়েছিল যেটাকে একটা আর্ট বলা যায়। আর সেই জোরেই তারা একটা বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল। তাদের সিগনেচার ট্যাকটিক ছিল গনিমি কাবা। ব্যাপারটা কি? এটা হলো ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে এসে অতর্কিতে হামলা করা। লক্ষ্য কিন্তু শত্রুকে মেরে ফেলা নয়, লক্ষ্য হলো তাদের সাপ্লাই লাইন কেটে দেওয়া, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া, সোজা কথায় সামনাসামনি না লড়ে শত্রুকে হয়রান করে দেওয়া। তাহলে মারাঠা মেথডটা ঠিক কী ছিল? ১. ওরা পশ্চিম ঘাটের দুর্গম পাহাড়ি এলাকাকে নিজেদের অস্ত্র বানিয়ে নিয়েছিল। ২. ছোট ছোট দলে ভাগ হয়ে ঝটিকা হামলা চালাতো, যাকে আমরা বলছি গনিমি কাবা বা হিট অ্যান্ড রান। আর ৩, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ছিল এক দুর্দান্ত ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। এই গুপ্তচররাই তাদের সবসময় এগিয়ে রাখত। ওকে, প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে এবার এক লাফে চলে আসা যাক আধুনিক সময়ে। এখানে আমরা দুটো কেস স্টাডি দেখব। দুটোতেই প্রায় একই রকম কৌশল ব্যবহার করা হয়েছিল, কিন্তু ফলাফল একেবারে উল্টো। চলুন প্রথমে ব্যর্থতার গল্পটা শুনি। সময়টা ১৯৬৫ সাল। পাকিস্তান একটা অপারেশন শুরু করল, নাম অপারেশন জিব্রাল্টার। প্ল্যানটা ছিল খুব সাধারণ, কাশ্মীরে প্রচুর লোক ঢুকিয়ে দিয়ে একটা পিপলস ওয়ার বা গণযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। মানে প্ল্যানটা কিন্তু একেবারে ক্লাসিক আনকনভেনশনাল ওয়ারফেয়ারের টেক্সট বুক এক্সাম্পল। কিন্তু প্ল্যানটা যত ভালোই শোনাক, এটা মুখ থুবড়ে পড়ল খুব তাড়াতাড়ি। দেখুন, আগস্টের ৫ তারিখে অনুপ্রবেশ শুরু হলো, আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতীয় সেনারা কার্গিলের স্ট্র্যাটেজিক পজিশনগুলো দখল করে নিল। এমনকি হাজিপির পাস, যেটা ছিল অনুপ্রবেশের মূল রাস্তা, সেটাও বন্ধ হয়ে গেল। সেপ্টেম্বরের শুরুতেই পুরো অপারেশনটা শেষ। কিন্তু কেন এমন হলো? কারণটা লুকিয়ে আছে এই একটা লাইনে। অনুপ্রবেশকারীদের স্থানীয়দের কোনো সাপোর্টই পায়নি, উল্টে ওখানকার লোকেরাই তাদের লোকেশন জানিয়ে দিয়েছিল। আর একটা গেরিলা যুদ্ধের জন্য এর চেয়ে বড় ডিজাস্টার আর কিছুই হতে পারে না। তো এটা গেল ব্যর্থতার গল্প। এবার চলুন দেখি ঠিক এর উল্টো একটা ঘটনা, একটা সফলতার গল্প। জিব্রাল্টারের মাত্র ৬ বছর পর ৭১ সাল বাংলাদেশে মুক্তিবাহিনী একটা অসাধারণ গেরিলা যুদ্ধ শুরু করল, আর তারা সফল হল। তো প্রশ্নটা হলো, যেখানে পাকিস্তান ব্যর্থ হল, সেখানে মুক্তিবাহিনী কেন সফল হল? পার্থক্যটা ঠিক কোথায় ছিল? কারণ মুক্তিবাহিনীর কৌশল ছিল অনেক বেশি ক্রিয়েটিভ। যেমন ধরুন অপারেশন কিলো ফ্লাইট, এটা ছিল একটা এয়ার অ্যাট্যাক। আবার অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডোরা হামলা চালাত। এই দুটো অপারেশনের মাধ্যমে তারা পাকিস্তানি আর্মির সাপ্লাই লাইন আর মনোবল দুটোই একেবারে শেষ করে দিয়েছিল। এগুলো ছিল চিরাচরিত যুদ্ধের ধারণার পুরোপুরি বাইরে। আর তাদের অস্ত্র দেখুন, এসকেএস রাইফেল, স্টার্লিং সাবমেশিন গানের মতো সাধারণ কিছু অস্ত্রের সাথে ছিল হাতে বানানো বোমা বা মাইন। আসলে তাদের আসল জোরটা অস্ত্রে ছিলই না,
তাদের আসল শক্তি ছিল তাদের স্ট্র্যাটেজি আর সাধারণ মানুষের সাপোর্ট। আর এই স্লাইডটা দেখুন, এটাই হলো পুরো আলোচনার মূল পয়েন্ট। ১৯৬৫ আর ১৯৭১ দুটো ঘটনার মধ্যে একটাই পার্থক্য ছিল, লোকাল পপুলেশন সাপোর্ট। ১৯৬৫-তে এটা ছিল না, আর ১৯৭১-এ ছিল হ্যাঁ। আর এই একটা ফ্যাক্টরি কিন্তু পুরো খেলার রেজাল্ট পাল্টে দিয়েছিল। তাহলে এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম, প্রাচীনকালের কৌটিল্য থেকে শুরু করে আধুনিককালের মুক্তিবাহিনী, এখান থেকে আমরা কি শিখলাম? আসলে এই অপ্রচলিত যুদ্ধে জেতার জন্য কয়েকটা রুল আছে, একটা কোড আছে। এই যুদ্ধে জেতার জন্য 3টে নিয়ম মানতেই হবে। রুল নাম্বার 1, স্থানীয় মানুষের মন জয় করা, কারণ ওরাই আপনাকে তথ্য দেবে, আশ্রয় দেবে। রুল নাম্বার 2, নিজের এলাকার ভূগোলকে চেনা আর সেটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা। আর রুল নাম্বার 3, শত্রুর সাথে সামনাসামনি লড়াই না করে তাদের সাপ্লাই লাইন আর মনোবল ভেঙে দেওয়া। শত্রুকে হারিয়ে দেওয়ার চেয়ে তাদের টিকতে না দেওয়াটাই বেশি জরুরি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজকের দিনে যেখানে টেকনোলজি, ড্রোন, মিসাইল এত কিছুর ছড়াছড়ি, সেখানেও কি আসল যুদ্ধটা মানুষের মন জয় করার? ইতিহাস তো বারবার সেদিকেই আঙুল তুলছে।